চলে এসেছি একেবারে সুন্দরবনের কাছে একটি দ্বীপে, যেখানে একদল ছেলে বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন কেউ চাকরির জন্যে ভিন রাজ্যে চলে যাচ্ছে বা অন্যান্য কাজের সাথে যুক্ত হচ্ছে, তখন একদল ছেলে দলবদ্ধ হয়ে তারা এই ম্যানগ্রোভ অরণ্য তৈরি করেছে নদীর পাশে। দাদা, এখানে কতদিন ধরে এই কাজ করছেন আপনি? স্পেশালি আমরা কাজ শুরু করেছিলাম 2018 থেকে, মানে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি 2018। তো সেই 2018-র পর থেকে এখানে আমি প্রথমত এক স্কুলে পার্ট টাইম করতে শুরু করি, তারপরে টিউশন পড়াতে শুরু করি। তারপরে আমরা কম বেশি দেখে এসেছি কিনা যে একাধিক সাইক্লোন হয়, মানে একাধিক ঘূর্ণিঝড় হয়, তাতে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। ইভেন বিভিন্ন এনজিও দেখতাম আসতো, এসে 2-4 দিনের জন্য ড্রাই ফ্রুট দিয়ে দিত, বাট তারপরে যে 9টা মাস সুন্দরবনবাসী কীভাবে থাকবে সেটা কেউ ভাবতো না। তো আমাদের কাছে অপশান ছিল এই প্রোটেক্ট কীভাবে করা যায়, একমাত্র নদীর বাঁধ। তা নদীর বাঁধ সেটা তো আমাদের দ্বারা সম্ভব নয়। তারপরে আমরা ভাবলাম কিনা যে তাহলে আর কি পথ থাকতে পারে। তো আমরা তারপর ভাবলাম কিনা যে গ্রিন ওয়াল যদি বানানো যায়। গ্রিন ওয়াল কি না, এই ম্যানগ্রোভের আমরা এমন একটা বাঁধ তৈরি করতে চাই যাতে কি হয় না, এই জলটা এসে আগে ওই বাঁধে অ্যাটাক করবে, তারপরে আমাদের ন্যাচারাল যে বাঁধ সেই বাঁধে অ্যাটাক করবে। তো ওই কারণে আমরা দেখলাম কিনা আমাদের একটা হিউজ স্টুডেন্ট আছে, মানে টিউশনের ছাত্রছাত্রী আছে, সো তাদেরকে নিয়ে আমরা কম বেশি 2018 থেকে কাজটা শুরু করেছি। সর্বপ্রথমে এই উদ্যোগটা নিয়েছিল কে? আর উদ্যোগ নিয়েছিল বলতে আমি মেইনলি প্রথম শুরু করেছিলাম। তার সাথে সাথে আমাদের আরও একাধিক আমার বন্ধুবান্ধব প্লাস আমার বয়োজ্যেষ্ঠ অনেকেই ছিল, যেমন অনির্বাণ দাস, অপূর্ব কুমার, নীলোৎপল, তমাল, এরকম একাধিক ব্যক্তিত্ব যারা আমরা একসাথে থাকতাম। ভাবতাম যে কী করে এখানে করা যায়। যেহেতু আমরাও এই সুন্দরবনেরই বাসিন্দা ছিলাম একটা সময়, আমরাও ফেস করেছি যে একাধিক সমস্যা এখানে। তো তারপর ভাবলাম কিনা যে একাধিক সমস্যা আমরা যখন ফেস করেছি, সো তার মানে ফিউচারেও এরকম সমস্যা ভুগতে পারে। তো সেহেতু আমরা ভাবলাম কিনা যে কী করে এর থেকে মানে আমরা কিছুটা হলেও পরিবর্তন আনতে পারি। তো এবার আমাদের হাতে যেগুলো আছে আমরা সেইভাবে চেষ্টা করছিলাম প্রথম থেকে। তো যদিও এই পর্যন্ত আমরা অলমোস্ট প্রায় 4.5 লাখের কাছাকাছি ম্যানগ্রোভ গাছ অলরেডি আমরা প্লান্টেশন করেছি, এবং আমরা এটুকু অ্যাসিওর করতে পারি কিছু এরিয়াতে অলরেডি লাস্ট হয়তো 15 বছর আর নদীর বাঁধ ভাঙার মতো ক্ষমতা থাকবে না, যত বড় সাইক্লোন হোক না কেন। তার কারণ আমরা যে একটা গ্রিন বেল্ট তৈরি করেছি, গ্রিন যে ওয়াল তৈরি করেছি, সেই ওয়াল ভেদ করে আবার পরের যে বাঁধ আছে সেই বাঁধকে ভাঙার মতো ক্ষমতা হবে না। সো এটা আমাদের কাছে একটা বড় পাওনা। আপনি বললেন যে আপনি নিজে উদ্যোগ নিয়ে শুরু করেছিলেন। এখন বর্তমানে কতজন কাজ করছে আপনার সাথে? আমার সাথে কাজ বলতে মেইনলি এটা মানে এই নয় যে কোনো পেইড, মানে যে টাকা দিয়ে এরকম হয় না। আমার সাথে কাজ করছে যদি দেখা যায় স্বেচ্ছায় যারা এগিয়ে আসছে। স্বেচ্ছায় এগিয়ে আসছে বলতে আমার টোটাল টিম বলতে আমি যেহেতু একটা কোচিং সেন্টার চালাই, সেখানে আপাতত প্রায় 200 জন স্টুডেন্ট আছে। সো প্রত্যেকটা স্টুডেন্টই আমার সাথে ইনভলভ আছে। তার সাথে সাথে আমার অনেক শিক্ষকও আছে, তারাও হচ্ছে কিনা আমার সাথে কাজ করে চলেছে। ইভেন অনেক এনজিও আছে যারা যেহেতু আমাদের কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা হয়তো ফিল্ডে এসে কাজ করতে পারে না, বাট তারা আমাদেরকে হচ্ছে কিনা এইভাবে সাহায্য করে যাচ্ছে তাদের বিভিন্ন ফান্ডিংয়ের মধ্যে। তার কারণে এত বড় প্রজেক্ট করতে গেলে কিছু টাকার প্রয়োজন আছে, কিছু সাহায্যের প্রয়োজন আছে। তো সেটা অনেক শিক্ষকও যেমন আমাদেরকে মানে হেল্প করছে, তার সাথে সাথে বিভিন্ন এনজিও তারাও আসছে, এসে আমাদেরকে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। সুন্দরবনের বাইরেও কি এই কাজ করা হয়, নাকি শুধু সুন্দরবনের মধ্যেই সীমাবদ্ধ আছেন? যেহেতু আপনারা জানেন অ্যাকচুয়াল ম্যানগ্রোভ কোন এরিয়াতে সবচেয়ে বেশি হয়, কোস্টাল এরিয়াতে, মানে যেখানে নোনা জল আছে। তো কোস্টাল এরিয়া বলতে সুন্দরবনের আমাদের এই এরিয়াগুলোতে হয়ে থাকে। তামিলনাড়ুর এরিয়া, গুজরাট এরিয়া, যে কোস্টাল এরিয়াগুলো আছে। বাট আমরা আপাতত ম্যানগ্রোভটা শুধুমাত্র সুন্দরবন নিয়ে কাজ করছি। গাছটাকে প্লান্ট করা শুধু নয়, সেটাকে বাঁচানোটা একটা বড় মানে দরকার। তার কারণ আমরাও দেখেছি কিনা সুন্দরবন এরিয়াতে অনেকেই এখন ম্যানগ্রোভ নিয়ে কাজ করতে আসছে। জাস্ট গাছ লাগাচ্ছে, প্লান্ট করে দিয়ে চলে যাচ্ছে, তারপর দেখভাল করছে না, সো আলটিমেটলি একটা গাছও টিকছে না। তো এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে কিনা আমি যেমন গাছটা প্লান্ট করলাম, তার সাথে সাথে গাছটাকে সারভাইভেলও করতে হবে, মানে তাকে কী করে আমি বাঁচিয়ে রাখবো। যেমন আমরা 4.5 লাখ গাছ প্লান্ট করেছি, আমি এখন বলতে পারি বুক ফুলিয়ে আর কি 4,40,000-এর কাছাকাছি আমাদের এখন মানে সেই গাছ বেঁচে আছে। তো এটা একটা বড় পাওনা আমাদের। আর পয়সা মানে টাকাটা কীভাবে আসে, অনেকে কী করে, আমরা যে দানা তৈরি করি, নার্সারি তৈরি করি, অনেকে কিন্তু ওখান থেকেও চারা কেনে। এবার যেহেতু ওই চারাটা কেনে তারা, তাহলে সেখান থেকেও কিছু টাকা আসে, তাতে আমরা আরও বেশি বেশি করে কাজ করতে পারি। মানে যে টাকাটা আসে বা অন্যরা কেনে, সেটা আমরা অন্তত এখানে আরও বেশি প্লান্টেশনের কাজেতে ব্যবহার করতে পারি। তো ওই কারণে কম বেশি এতটা বেশি করে কাজ এখনও করতে পারছি। এখানে সাধারণত কি কি গাছ আছে? এই যে আমরা এতগুলো গাছ দেখতে পাচ্ছি, কি কি গাছ আছে এর মধ্যে?
আমরা আপাতত এই এরিয়াতে মানে ম্যাক্সিমাম যেটা আছে সেটা হচ্ছে বানি গাছ, বানি গাছটা সবচেয়ে বেশি। কাঁকড়া আছে, কিছু কেওড়া আছে। কাঁকড়া গাছ। হ্যাঁ, কাঁকড়া গাছ। আচ্ছা। কাঁকড়া গাছ অ্যাকচুয়ালি এই কারণে, কাঁকড়ার যেমন কিছু দাঁড় থাকে, হুম, হুম। তো সেরকম এই কাঁকড়ার যে শিকড়গুলো ওরকম দাঁড় থাকে, ওই কারণে এর নাম হচ্ছে কিনা কাঁকড়া। আর তার সাথে সাথে কেওড়া আছে, গর্জনও কিছু আছে। যদিও সুন্দরবন নামটা অ্যাকচুয়ালি সুন্দরী গাছের জন্য। এই এরিয়াতে আপাতত আমার লাস্ট 4-5 বছর সুন্দরী গাছটা সেভাবে হচ্ছে না। স্পেশালি একটু ল্যান্ডের দিকে, মানে যেখানে জল কম সেই এরিয়াতেই বেশি হচ্ছে। তো এটাও একটা আমাদের বড় ব্যর্থতা যে কেন হচ্ছে না? নিশ্চয়ই আমাদের পরিবেশ কিছুতে একটা এফেক্ট ফেলছে ওই গাছগুলোর প্রতি। তো আমরা আপাতত এই 3-4 রকমের গাছ এখানে প্লান্টেশন কোনোই সম্ভব নয়। যদি আমরা তো আমাদের মতো কাজ করে যাচ্ছি। যদি মানুষ ইন্ডিভিজুয়ালি মানুষ যদি এই কাজ না করে না, তাহলে মুশকিল। তার কারণ টোটাল যদি আমাদের ভারতবর্ষকেই ভাবা যায়, 141 কোটি মানুষ আছে। তো প্রত্যেকে যদি অন্তত 2টো করে গাছ প্লান্ট করে, মাত্র 2টো, শুধু প্লান্ট নয়, সেটাকে বাঁচাতে হবে। এটা একটা বড় উদ্যোগ নিতে হবে। যদি এইটুকু নিতে পারে, তাহলে আমার মনে হয় কি না আমরা মোটামুটি রাইট ট্র্যাকে চলতে থাকবো। আদারওয়াইজ এই প্রত্যেক যে গ্রীষ্মকাল আসে তখনই এসির কথা মনে হয়, বাট আমাদের যে ন্যাচারাল এসি গাছ আছে সেটার কথা আমরা একবারও ভাবি না। তো সেই হেতু যদি আমরা, অনেকে ভাবছে যে এরা তো কাজ করছে, আমাদের দ্বারা কিচ্ছু হবে না, আমরা না 4 লাখ, আমি বছরে যত কমক 3 লাখ করে বা 3.5 লাখের উপরে গাছ প্লান্টেশন করছি, বাট এতে কিছুই না। আমি তো করছি, বাট আমার থ্রু যদি এই মানুষগুলো, যদি প্রত্যেকটা মানুষ যদি 2টো করে গাছ অন্তত প্লান্ট করে, সেটা একটা বড় ইম্প্যাক্ট পড়বে রেদার দ্যান এই 3 লাখ। আমরা তো একটু গরম লাগলেই বাজারে গিয়ে এসি কিনে আনি বা একটা দামি ফ্যান কিনে আনি। এটা কি এখানেই হবে, নাকি ফ্যান ছাড়াও গাছ লাগালে এর কোনো প্রতিকার হতে পারে? এসি দেখুন বা ফ্রিজ আর কি, এতে তো কার্বন ডাইঅক্সাইড আরও বেশি বাড়ছে। একটা গাছ যদি দেখেন হচ্ছে কি না, শুধু কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে তা নয়, ওর নিজের ভিতরেও কিন্তু কার্বনটা সঞ্চয় করে রাখছে। তো তার মানে কি, ও 2টো কাজ একসাথে করছে। শুধু কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে নিচ্ছে তা নয়, কার্বনটাও কিন্তু ওর শরীরের মধ্যে রেখে দিচ্ছে অ্যাজ এ গ্লুকোজ হিসেবে, C6H12O6 আমরা জানি। তো এই গ্লুকোজটা সঞ্চয় করে রাখছে। তো তার মানে একটা গাছ ও দুটোই কার্বন ডাইঅক্সাইডটাকে মানে সঞ্চয় করতে সাহায্য করছে। এবার যদি দেখেন না, আমরা এসি ইউজ করছি, সেটা হয়তো সাময়িকের জন্য, সেটা ওজন কার্বন ডাইঅক্সাইড আরও বেশি এমিশন করছে। এতে গাছেদের ক্ষেত্রে কোনো রকম প্রভাব পড়বে বলছেন? অবশ্যই প্রভাব পড়বে। যত বেশি কার্বন ডাইঅক্সাইড বাড়বে, গাছের সংখ্যা তো কমছে। গাছে যদি, হ্যাঁ, এসি আপনারা ইউজ করুন, বাট গাছের পরিমাণটা বাড়িয়ে দেন, একই ব্যাপার, কোনো সমস্যা নেই। কিন্তু গাছের পরিমাণ কমে যাচ্ছে, বাট যদি দেখেন হচ্ছে কি না, এই যে বিভিন্ন এসি বা আমরা যে বিভিন্ন ইলেকট্রিক যে ইউজগুলো করছি, তাতে কি কার্বনের পরিমাণটা বেড়ে যাচ্ছে না? তো ওই কারণে আপনি বেশি কিছু নয়, যদি দেখেন আপনার বাড়ির চারপাশে অন্তত 5টা বা 6টা যদি গাছ প্লান্ট করেন, তার ছায়াতেই হচ্ছে কিনা আপনি দেখতে পাবেন যে ওখানেই অটোমেটিক্যালি ন্যাচারাল এসি তৈরি হয়ে গেছে। শুধু যে আপনাকে ইনকাম দেবে তা নয়, বাট এই ন্যাচারাল এসির একটা কাজ করে দেবে। তো এটা একটা ফ্যাক্ট, যেটা আমরা এখনও পর্যন্ত হয়তো বুঝতে পারছি না ওই কারণে। তবে এখন অনেক জিনিস দেখি কিনা, অনেক চাষি আমাদের সাথে ইন্টারাক্ট করে, অনেকেই দেখি কম বেশি বোঝার চেষ্টা করছে। তো আপনাদের থ্রু যদি আরও এটা বেশি প্রভাব ফেলতে পারে আর কি, যে হ্যাঁ, আরও মানুষ জানতে পারছে, আরও মানুষ গাছের প্রতি সচেতন হচ্ছে, ন্যাচারাল এসির কথা ভাবছে, তবে আশা করি এবারে যা গরম পড়েছে বা লাস্ট 3 বছরে যা গরম পড়েছে, আশা করি মানুষের মধ্যে একটু হলেও সচেতনতা আসবে যে হ্যাঁ, আমাদের গাছ প্লান্ট করা উচিত বা করতে হবেই। আমরা প্রায় সময় দেখে থাকি যারা ভালো কাজে এগিয়ে আসে একটা সৎ উদ্দেশ্য নিয়ে, তাদের পিছনে বিভিন্ন মানুষ মানে আসে তাদেরকে টেনে নিচে নামানোর জন্যে। সেক্ষেত্রে যেহেতু এই কাজটা আপনারা করছেন, কোনো কি বাধা এসছে আপনাদের? অবশ্যই সব কাজে তো বাধা থাকে, তবে এখানেও প্রচণ্ড বাধা ছিল প্রথমে। মানে আমি 2018 থেকে কাজ করছি, বিভিন্ন বাধা ছিল, বাট আলটিমেটলি আমাদের উদ্দেশ্য যেহেতু একটাই ছিল এবং সেটা সৎ উদ্দেশ্য, সেটা আমরা কোনো মানুষের সাথে আমাদের বিবাদ নেই। আমাদের বিবাদ হচ্ছে কিনা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, আমাদের বিবাদ হচ্ছে কিনা ক্লাইমেট চেঞ্জ নিয়ে। তো সেই হেতু আর কি, হয়তো তারা আমাদের সাথে বিবাদ করতে পারে, বাট আমরা কখনো ভাবিনি যে তাদের সাথে আমাদের কোনো বিবাদ আছে। সো আমরা আমাদের মতো কাজ চালিয়ে গেছি। তো অনেক মানুষ একটা সময় অনেক বিবাদও করেছে আমাদের সাথে, বাট তারাই দেখি এখন হচ্ছে কিনা আমাদের কাছে খুব প্রশংসা করে। তারা বলে হ্যাঁ, এরা ছিল বলে প্রচুর কাজ করে যাচ্ছে। সো এখানে এটাও আমাদের একটা বড় জয় বলা যেতে পারে, যে হ্যাঁ, যারা একটা সময় আমাদের বিরোধী হিসাবে কাজ করেছিল, তারা আপাতত আমাদেরকে এখন প্রশংসা করছে, তারাও আমাদের সাথে কাজ করতে আসছে। সো যারা এখনও পর্যন্ত হয়তো কিছু করছে, আশা করি তারাও আমাদের পিছনে আসবে একদিন না একদিন হলেও, ইভেন আমাদেরকে সাহায্য করবে। তো তার সাথে সাথে অনেক, যদিও অনেক ভিডিও এখন আমাদেরকে প্রত্যক্ষভাবে আমার সাথে কানেক্টিভিটি আছে, তারাও কম বেশি চেষ্টা করছে আমাদেরকে কিছু হেল্প করার। তো এটাও একটা বড় পাওনা আমাদের কাছে, যে হ্যাঁ, তারাও কম বেশি একটা সময় অনেক মানুষ যেখানে আমাদের বিরুদ্ধে ছিল, তারা এখন আমাদের সাথে এসে কাজ করছে।
এই বাধাগুলো কিভাবে কাটিয়ে উঠেছেন? বাধা কাটিয়ে বলতে মেইনলি আমাদের একটা বড় স্ট্রেন্থ ছিল আমাদের স্টুডেন্ট পাওয়ার। আর তার সাথে সাথে আমি একটু হলেও অ্যাক্টিভ, আমি প্রচণ্ড কাজ করি, মানে সে বিভিন্ন দিক থেকে আর কি। তো সেই দিক থেকে প্লাস কিছু পলিটিক্যাল লোক তো থাকবেই, যারা হচ্ছে মেইনলি এই বাধাগুলো তৈরি করে। তো কিছু বলার থাকে না, মানে ইভেন অনেক বিষয় থাকে যেগুলো হচ্ছে বলা যায় না। তো বাধ্য হয়ে অনেক কিছু মানে অস্বীকার করে বা মানে এটাকে আমি সেইভাবে ব্যাখ্যা করতে পারছি না আর কি। মানে অনেক সময় মাথা নত করেও আমাকে কাজ করতে হয়েছে। কিছু করার থাকে না, আমাকে কাজ তো করতেই হবে সৎ উদ্দেশ্য নিয়ে। তো সেহেতু অনেক সময় মাথা নত করেও আমাকে কাজ করতে হয়েছে। তো তাতে আমার কোনো যায় আসে না, তার কারণ আমার দ্বন্দ্ব হচ্ছে কিনা মানুষের সাথে নয়, আমার দ্বন্দ্ব হচ্ছে কিনা ক্লাইমেট চেঞ্জ নিয়ে, আমার দ্বন্দ্ব হচ্ছে কিনা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে। তো সেহেতু যদি আমার সাথে কারোর বিরোধ থাকে সেটা হচ্ছে ওই গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ। কোনো মানুষ বা কোনো পলিটিক্যাল লিডার বা কোনো ইন্ডিভিজুয়ালের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই।